মঞ্চে উপস্থিত আমার খুব প্রিয় মানুষ, তার কাছাকাছি আমিও থাকতাম একটা সময়, সেই সুজিত দাকে প্রণাম জানাই। এছাড়া আজকে যার আহ্বানে এখানে এসেছি আপনাদের সাথে মিলতে, আপনাদের খুব ঘরের মানুষ, কাছের মানুষ, নৈহাটির এমএলএ পার্থদা এবং আরো যারা মঞ্চে উপস্থিত আছেন। ছোট্ট একটি বোনের সাথে পরিচয় হলো, সে শুনলাম পঞ্চায়েত প্রধান, এবং সে এবং আরো অনেকে মিলে কয়েকটা অঞ্চল জুড়ে যে তৃণমূল কংগ্রেসের এত লোক হতে পারে, আমি শুধু ভাবি যে এটাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, আর এটাই তৃণমূল কংগ্রেসের প্রতি আবেগ এবং বিশ্বাস। তাই দেখুন, একটা জনসভা করতে যে আমাদের একটা বিধানসভাও লাগেনি, জাস্ট কয়েকটা অঞ্চল নিয়ে মাঠটা ভরে গেছে। তো সবাইকে জানাই যথাযোগ্য সম্মান, প্রণাম, অভিবাদন। এবং যারা আমার মঞ্চের সামনে আছেন, আজকে আপনাদের জন্য পার্থদা এমএলএ হয়েছে, বা আপনাদের মতন মানুষরা সব জায়গায় থাকেন বলে আমরা মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস পাই। আপনারাই এমএলএ, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান সব আপনারাই বানান, এমনকি পঞ্চায়েতের একজন মেম্বারও আপনারাই বানান। আর আপনাদের ভরসাতে আমার এটা নিশ্চিত বিশ্বাস, স্থির বিশ্বাস যে আমরা আমাদের প্রিয় নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানাবো। আর এটাই আমাদের এই মাটিতে দাঁড়িয়ে আমাদের একমাত্র চ্যালেঞ্জ, প্রতিজ্ঞা, শপথ। আর আগামী কয়েকটা মাসের জন্য আমাদের এই শপথটাই আমাদের শয়নে, স্বপনে, ধ্যানে, জ্ঞানে, সবকিছুতে। এবং তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে অধিষ্ঠিত করব তো? আরো জোরে বলুন, জোরে জোরে, একদম মুরলীধর সেন লেনে ৬ নম্বর বাড়িটা যেন কাঁপতে থাকে সেরকম জোরে বলুন। কেন বলুন তো? ওই ঠিকানাটা দিলাম, তার কারণ হচ্ছে ওই বাড়িটাতে বসে বসে, এখন অবশ্য একটা হেস্টিংসেও একটা মানে বেশ মার্বেল চকচকে একটা সুন্দর বাড়ি নেওয়া হয়েছে, মানে সেখানে বসে নাকি স্ট্র্যাটেজি হচ্ছে যে বিজেপির কোন মুখ্যমন্ত্রী কবে কবে কোন দিন বসবে। বুঝতে পেরেছেন? মানে মুরলীধর সেন লেন থেকে সব এখন হেস্টিংসে চলে যাচ্ছে, সেখানে বসে গোপন বোঝাপড়া হচ্ছে যে 6 জন তো মুখ্যমন্ত্রী লাইনে আর 13 জন উপমুখ্যমন্ত্রী। এবারে মার্চ মাস পেরিয়ে মে মাস আসতে আসতে সেই 6 মুখ্যমন্ত্রীর সংখ্যাটা এবারে 20 জনে দাঁড়াবে না 22 জনে দাঁড়াবে, এবং উপমুখ্যমন্ত্রীরা 13 থেকে 33 হবে কিনা কেউ বলতে পারছে না। বুঝতে পারছেন তো? তাহলে এবারে আলোচনাটা করতে হবে যে রবিবার কে মুখ্যমন্ত্রী, সোমবার কে, মঙ্গলবার কে। তো এত আলোচনার দরকার কি বাপু? আমরা তো পশ্চিমবঙ্গের জনগণ আজ থেকে 10 বছর আগেই ঠিক করে নিয়েছি যে আমাদের একজনই মুখ্যমন্ত্রী, আর তিনি একদম রবি থেকে শনি পর্যন্ত তিনিই পশ্চিমবঙ্গের মসনদ সামলাবেন, তিনিই আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে রক্ষা করবেন, আর তার নাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এসব 6 জন 13 জন দরকার নেই। আর উপমুখ্যমন্ত্রী কালচারটা পশ্চিমবঙ্গে নেই, এটা গুজরাটে আছে, আরো অনেক জায়গায় আছে। তো আমরা বাবু বাংলায় থাকি, আমরা বাঙালিরাই বাংলা শাসন করব, আমরা গুজরাট হতে দেব না। গুজরাট একদিন বাংলা হবে, এটা আমাদের চ্যালেঞ্জ হোক। আমরা এবার ওদেরকে বলবো যে তোমরা বাংলা বানাও গুজরাটকে, বাংলাকে গুজরাট করতে হবে না। তাই তো ওদের একটা কথায় কথায় শুনুন, আমি বহুবার গুজরাট গেছি, ঘুরতে গেছি, মিটিং এ সেন্সে গেছি, সুজিত দ্বারা বলতে পারবে আরো ভালো। সেখানে এমন কিছু উন্নয়ন চোখে পড়েনি। কি চোখে পড়েছে জানেন? এখানে অনেক মা বোন বসে রয়েছে, মেয়েরা বাসও পায় না, যেগুলো আমাদের এখানে ছোট হাতি বলি, সেগুলোতে ঝুলতে ঝুলতে মেয়েরা কোলে বাচ্চা নিয়ে যাতায়াত করে। কতটা রিস্ক ভাবতে পারছেন? আমাদের এত জনসংখ্যা বহুল রাজ্যেও, 9.5 কোটি রাজ্যেও মেয়েদেরকে এখনো বাসে ঝুলতে ঝুলতে কোলে বাচ্চা নিয়ে যেতে হয় না। হয় না, কারণ আমরা এতটুকু যাতায়াতের সুযোগ সুবিধা পাই যেখানে মেয়েদেরকে অন্তত ভেতরে রাখা হয়।
আর সেখানে ঝুলতে ঝুলতে যাওয়া হয় গুজরাটে। এই তো গুজরাটের উন্নয়ন, এটা আমি চোখে দেখেছি। এটা খুব সাধারণ কথা বললাম, যেহেতু এটা ডেলি নিত্য যাতায়াতের ব্যাপার। আর মাইলের পর মাইল বাঞ্জার জমি, মানে যে জমিতে জীবনে চাষ হয় না, শুধু কাঁটা গাছ থাকে, তারা নাকি শিল্পে উন্নয়ন। একটা শিল্প নিয়ে খুব বলে, দেখবেন বিজেপি নেতারা, যে সিঙ্গুরে হতে দিলেন না টাটা কারখানা, সিঙ্গুরে টাটা কারখানা দিদি হতে দিলেন না। তো বলি, এই সিঙ্গুরে টাটা কারখানাটাই তো গুজরাটে গেল, গুজরাটে কেন বন্ধ হয়ে গেল? জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, তোমরা তো গুজরাটি বাবু। তাহলে সেই ন্যানো কারখানাটা গুজরাটে কেন বন্ধ হয়ে গেল? এটা দেখবেন, জিজ্ঞাসা করবেন, জবাব দিতে পারবে না। শুধু মমতা ব্যানার্জির পেছনে লাগা, শুধু মমতা ব্যানার্জির পেছনে লাগা। মানে সেই ব্যাপারটা কি বলুন তো, নেই কাজ তো মুড়িবাজ। মানে তোদের কাজ নেই, তোরা মমতাদির সাথে কাজে কোনোদিন পারবি না, তাহলে পেছনে লেগে যা। আর নির্লজ্জ বিজেপির নেতাদের, নির্লজ্জ বিজেপির নেতাদের, যারা মেহুল চোকসি, মোদি, নীরব মোদি, নীরব মোদি তো একদম ঘরের লোক, আবার নীরব মোদি, বিজয় মালিয়া, রাহুল চোকসি, মেহুল চোকসি, সবকে আপনাদের জনগণের টাকা মেরে তারা লুটে পুটে খেয়েছে। আজকে অনেক ব্যাংক এই বিজেপির আমলে বন্ধ হয়ে গেল, মার্চ হয়ে গেল ব্যাংকগুলো। এবং ব্যাংকের সুদ দেখেছেন? অনেক বয়স্ক মানুষেরা এখানে আছেন, যারা অনেকেই আমার মতনই কোনো না কোনো সরকারি ব্যাংক আধিকারিকের ফ্যামিলি থেকে বিলং করেন। দেখেছেন ব্যাংকের সুদ 4%, 2.5% এসে ঠেকেছে। আজ থেকে কয়েক বছর আগেও যেটা 8%, 9% ছিল। খাবো কি আমরা? খাবো কি? শুধু ফেকুদের কথা শুনে, ফেকুদের কথা শুনে যাব পেট ভরবে এতে? দেখবেন ব্যাংকে সুদ নেই। আজকে দিল্লির কনকনে ঠান্ডায়, আমাদের কলকাতা সংলগ্ন অঞ্চলে আমরা সবাই এখন আছি, এখানে ঠান্ডাটা কমই পড়ে, কিন্তু এই সময় দিল্লিতে বিশ্বাস করুন হাড় কাঁপানো ঠান্ডা। আমি নিজে 6 বছর দিল্লিতে শীতকালে থেকেছি, মাইনাসে নেমে যায় রাত্রে বেলায়। এই ঠান্ডাতে ওই নিরীহ কৃষকগুলো আজ মাসাধিক কাল বসে আছে এবং প্রতিটা মুহূর্তে রাস্তায় বসে মৃত্যুর সাথে লড়াই করছে। এই নির্লজ্জ বিজেপির কেন্দ্রের নেতারা তাদের সাথে একদিনও মিটিং এ বসেছে? তাদেরকে কৃষক হত্যাকারী কালা কানুন এনেছে দেশে, যে কালা কানুন কৃষকদেরকে পেটে মারছে, ভাতে মারছে, এবং কৃষকরা মরলে বন্ধু আমরাও মরে যাব। কৃষকরা চাষ করে তাই আমরা খেতে পাই, আর খেতে পাই বলে আমাদের গলায় জোর বাড়ে। তাদের কথা ভাবে না, কারণ সেই সব নেতারা তো সুন্দর সুন্দর সুসজ্জিত বাংলোতে একদম গায়ের পশমিনার চাদর মুড়িয়ে, লক্ষ টাকা দাম, দামি দামি উলেন সোয়েটার পরে, এসি চালিয়ে, রুম হিটার চালিয়ে বসে আছে। কৃষক তোমরা মরো কেন? আমাদের তো আম্বানি আদানি আছে। কৃষক তোমরা মরো, ক্ষতি নেই, তোমরা নাইবা খেতে পেয়ে মরলে। আমাদের তো বিজেপির কোষাগারের টাকাটা আম্বানি আদানি দিচ্ছে, আমাদের আম্বানি আদানিরা বেঁচে থাকলেই হবে, তোমরা মরে যাও, ক্ষতি নেই। এই হচ্ছে বিজেপি। আজকে ভাবুন, আজকে বিজেপি নেতারা কোনোদিন সহসভাপতি আসছে, কোনোদিন সভাপতি আসছে, কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আর অমুক তমুক নেতাদের কথা তো বাদই দিন। তারা আজকে বসে কোনোদিন মতুয়া বাড়িতে খাচ্ছে, কোনোদিন লোক দেখানি আদিবাসী বাড়িতে খাচ্ছে, দলিত বাড়িতে খাচ্ছে, কোনোদিন বাউল বাড়িতে বসে খাচ্ছে। কেন? এতই যদি তোমাদের দরদ, বাংলায় এসে দলিত মতুয়া এইসব বিভাজন না করে তোমরা কৃষকদের সাথে দিল্লিতে যারা বসে আছে হাড় কাঁপানো ঠান্ডায়, তাদের সাথে বসে খাও না। তাদের সাথে তো কই তোমাদের বসে খেতে দেখছি না, কারণ ওখানে গেলে তোমাদের সমস্যার সমাধান করতে হবে। আর এখানে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য তোমরা রাজনীতির সুরসুরি দিচ্ছ আর গুজরাট করার চেষ্টা করছো, যাতে এই শান্ত বাংলায়
আবার একটা গোদরা হয়। আপনারা জানেন এখানে অনেক মহিলারা বসে আছেন, তারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে। আমি বলতে চাই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বর্তমানে, একমাত্র। এটা আমাদের মেয়েদের আরো গর্বের জায়গা যে একজন নারী আজকে আমাদের রাজ্য শাসন করছে। গর্ব হয় কিনা? মেয়েদের আরো বেশি গর্ব হয়, আমি জানি। আজকে ভাবুন, সেই একমাত্র নারী মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য গোটা বিজেপি, গোটা দেশের বিরোধী শক্তি এক হয়ে গেছে। কেন রে বাপু? নারীরা উন্নতি করতে পারে না বুঝি? মমতা বন্দ্যোপাধ্যায়ের 50 বছরের লড়াইয়ের ফল আজকে মানুষের মনের সিংহাসনে ঢুকে গেছে। মানুষ দিলের সিংহাসন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর তোমাদের রাজ্য সভাপতি স্টেজে বরের সিংহাসনে বসে থাকে। দেখেছেন তো? মানে আগে মনের সিংহাসনে তো মানুষের জায়গা কোনোদিন পাবে না, তাই স্টেজে আবার সেই বর বিয়ে করতে যায়, দেখবেন সেই সিংহাসনে বসে থাকে। কি হাস্যকর ভাবুন। আর আমাদের দেখুন তৃণমূলের কালচার, যে চেয়ারে আপনারা বসেছেন সেই চেয়ারে আমাদের মন্ত্রীও বসেছে, সেই চেয়ারে বাকি সব নেতারাও বসেছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার, যেখানে সবাইকে একই চোখে দেখা হয়। আর বিজেপির কালচারটা বলি, কয়েকদিন আগে 10 বছর পরিবার সহ ভোগ করে, সমূলে ভোগ করে, মানে এমন কিছু পদ নেই যে সে বা তার পরিবার, অধিকারী ফ্যামিলি ভোগ করেনি। কি কি ভোগ করেছে? এমএলএ, এমপি, মিনিস্ট্রি, চেয়ারম্যান, চেয়ারপারসন, এমনকি নির্লজ্জের মতন আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেয় ভাইপো বলে, কটাক্ষ করে। তো তুমি কে হে? তুমিও তো সিনিয়র অধিকারীর ছেলে বলেই পরিচিত পেয়েছিলে দলে, তুমিও তো বাপের বেটা, ঠিক কিনা বলুন? মেজবাবু তো তাই, তার বাবার নামটা বড় ছিল, আর সেই বাবার বট গাছের তলে উনি জায়গা পেয়ে গেলেন। নির্লজ্জের মতন বিজেপি নেতারা ভাইপো নামে আক্রমণ না করে যুব নেতাকে যদি নাম ধরে বলে, তবে বুঝবো বাপের বেটা মায়ের দুধ খেয়েছে। আর নইলে বলবো তোমরা পুরো চুপসে যাওয়া বেলুন। মানে যেমন কথায় আছে না যে মমতা তো অনেক দূর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেই ভয় পাচ্ছ, তোমরা নাকি মমতাকে সরাবে, তার আগে তো আমরাই কাঁচি কেটে দেব। आगे हमसे लिपटो, उसके बाद दिल्ली तो दूर है, ममता अभी बहुत दूर है। ঠিক আছে, আগে আমাদের সাথে লড়তে হবে, তারপরে যদি এই গন্ডি বেরোয়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্ডি, তারপরে মমতা আস্তে আস্তে তো আর তারা জীবিত থাকবে কিনা সন্দেহ, মানে একদম আধমরা হয়ে যাবে। তারা নাকি নবান্নে বসার স্বপ্ন দেখছে। আমি তাদেরকে একটা কথাই বলি, কি বলি জানেন তো? যে স্বপ্ন দেখতে পয়সা লাগে না। দেখবেন আমাদের দেশে এই একটা জিনিস কিন্তু ট্যাক্স ফ্রি এবং বিনা পয়সায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্বপ্ন। আর বিজেপি নেতারা মুখ 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 স্বপ্ন দেখে, বুঝতে পেরেছেন? স্বপ্নে তারা মোটামুটি এখন ক্ষমতায় এসে গেছে। কে কোন মন্ত্রক নেবে সেটা এখন ডিসকাশন চলছে, কে কবে মুখ্যমন্ত্রী হবে মিউজিক্যাল চেয়ারের মতন সেটা নিয়ে মারামারি চলছে। পশ্চিমবঙ্গে জনগণ তোরা ভাড় মেজা। আজকে বলুন তো 18টা এমপি জিতেছে, আজ প্রায় 2 বছর হতে যাচ্ছে। 18টা এমপি জেতার জন্য তাদের ছাতি চওড়া হয়ে গেছে। তো এই 18টা এমপি 1.5 বছরে কি কাজ করেছে? কি কাজ করেছে? যা কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করেছে। আপনাদের কাছে আজকে বিনামূল্যে স্বাস্থ্য সাথী কে পৌঁছে দিয়েছে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে আপনারা নির্দ্বিধায় কোন হসপিটালে যে 5 লক্ষ টাকা চিকিৎসা বীমার সুযোগ পাবেন, ভাবতে পারছেন? আমিও একটা মধ্যবিত্ত বাড়ি ফ্যামিলি থেকে আসি। আমাদের সারা বছরে চিকিৎসাতে অনেক ক্ষেত্রে 1 লাখ টাকাও খরচা হয় না, সেখানে আমাদের দরদি মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে।